19 মে 2024 ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজি ইরান আজারবাইজার গা লাগোয়া আরাস নদীর কাছে পৌঁছান। এই আরাস নদীর উপরেই ইরান এবং আজারবাইজার যৌথ উদ্যোগে একটা বাঁধ নির্মাণ করা হয়েছিল, কিজ কালেসি ড্যাম। তো এই ড্যামের উদ্বোধনের জন্য সেদিন শুধুমাত্র ইব্রাহিম রাইজি নন, সেখানে এসেছিলেন আজারবাইজার প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। কিন্তু উদ্বোধনের পর যখন ইরানের প্রেসিডেন্ট তার ভিজের দিকে ফিরছিলেন, তখন তার হেলিকপ্টারে ইরানের ফরেন মিনিস্টার হুসেইন আমির আবদুল্লাহাইন ছিলেন। এই সময় প্রেসিডেন্টের হেলিকপ্টারটা মিডিলে ছিল, আর দুই দিক থেকে আরো দুটো হেলিকপ্টার সেটাকে প্রোটেক্ট করছিল। কিন্তু যখনই ওই তিনটে হেলিকপ্টার ডিজমার জঙ্গলের উপর চলে আসে, হঠাৎই চারিদিক ঘন কুয়াশায় ঢেকে যায়, আর কয়েক মুহূর্তের মধ্যেই মাঝের হেলিকপ্টারটা সজোরে এসে আছড়ে পড়ে নিচের ঘন জঙ্গলে। আর এরই কয়েক ঘন্টার মধ্যে নিউজ আসে যে ইরানের প্রেসিডেন্ট এবং ওই হেলিকপ্টারে থাকা প্রত্যেকেই মারা গেছেন। এবার প্রশ্ন হলো, দুপাশে দুটো হেলিকপ্টার থাকতে কেন মাঝের হেলিকপ্টারটাই ক্র্যাশ করলো? কেন এই হেলিকপ্টারের ভেতরে ইরানের প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টার দুজনেই ছিলেন? আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? এই হেলিকপ্টারটাকে ইরান ৪৫ বছর আগে আমেরিকার থেকে কিনেছিল, যে আমেরিকার সাথে বর্তমানে ইরানের চরম শত্রুতা। উল্টে এই হেলিকপ্টারগুলোর মেরামতির জন্য রেগুলার পার্টস দেওয়া বন্ধ করে দিয়েছে আমেরিকা। তাহলে কেন সেই হেলিকপ্টারেই প্রেসিডেন্ট জার্নি করছিলেন? এছাড়া ইসরায়েলের ডিফেন্স ফোর্স কিভাবে ইরানের আগেই জেনে গিয়েছিল যে ইব্রাহিম রাইজি মারা গেছেন? এমনকি যেদিন ওই ক্র্যাশটা হয়েছে সেদিন সকালে ইসরায়েলের ওয়ার রুম টুইট হ্যান্ডেল থেকে এই হেলিকপ্টার ইমোজিটা পোস্ট করা হয়েছিল। তাহলে কি এই হেলিকপ্টার দুর্ঘটনার সাথে আমেরিকার সিআইএ বা ইসরায়েলের কোনো যোগাযোগ রয়েছে? আর কেনই বা প্রেসিডেন্ট মারা যাওয়ার পর যেখানে গোটা ইরান কাঁদছিল, সেখানে কিছু বাড়িতে এমন আতশবাজি ফাটানো হয়েছিল? তো বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। আজ এই সমস্ত প্রশ্নের উত্তর দেবো। আর এই ভিডিওতে আমি যে সমস্ত তথ্য দেবো তার সোর্স হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে যান এবং জয়েন হয়ে যান। তো প্রথমেই দেখে নেব ইরান কেন ৪৫ বছর পুরনো এই হেলিকপ্টারটা ব্যবহার করছিল। 1979 সালে ইরানের রেভলিউশনের পর আমেরিকার সাথে ইরানের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। কিন্তু ইরানে যখন মোহাম্মদ রেজা শাহের শাসন ছিল, তখন ইরান আমেরিকা থেকে নিয়মিত যুদ্ধবিমান, হেলিকপ্টার, এয়ারপ্লেন এ সমস্ত কিছু কিনত। 1979 সালের পর যখন এই দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন আমেরিকা লাগাতার ইরানের উপর স্যাংশন চাপায়। এবার এতে কি হয়, ইরান নতুন করে আমেরিকা বা পশ্চিমী দেশগুলো থেকে হেলিকপ্টার, ফাইটার জেট এই সমস্ত কিছু কিনতে পারছিল না। উল্টে ইরান রেজা শাহের আমলে যে সমস্ত এয়ারক্রাফট কিনেছিল, সেগুলো মেরামতি করার জন্য যে স্পেয়ার পার্টসের দরকার হয়, সেটাও আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলো দিচ্ছিল না। ফলে ইরানকে তাদের এই সমস্ত এয়ারক্রাফটগুলোকে হয় কোনো ডুপ্লিকেট স্পেয়ার পার্টস দিয়ে মেরামতি করতে হতো, নয়তোবা সেগুলোকে বাতিল করতে হতো। আর এই কারণেই ইরানে গত ৪৫ বছরে ১৭৬টা এয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, যাতে প্রায় ২৫০০-এরও বেশি মানুষ মারা গেছেন। এমনকি আজ ২০২৪-এ ইরানে যে কটা ফ্লাইট আছে, তার মধ্যে মাত্র ১৫৬টা অপারেট করা যায়। বাকি প্রায় ১৫০টার মতো ফ্লাইট স্পেয়ার পার্টসের অভাবে টার্মিনালে পড়ে আছে। এই মুহূর্তে ইরানে প্রায় ৩০০টা হেলিকপ্টার আছে, যেগুলো উদ্ধার কাজ বা অনেক সময় যুদ্ধের জন্য ব্যবহার করা হয়। এবার ইব্রাহিম রাইজি যে হেলিকপ্টারে ছিলেন, সেই হেলিকপ্টারের মডেল নাম্বার হলো বেল 212। আর এটাও কিন্তু 1979-এর আগে কেনা হেলিকপ্টার, মানে এটারও বয়স প্রায় ৪৫ বছরের কাছাকাছি। দুই পিলেটের এই কপ্টারে একবারে প্রায় ১৫ জন ট্রাভেল করতে পারে। এর স্পিড প্রায় ২৬০ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এই হেলিকপ্টারের ওজন প্রায় ৫.৫ টন। অনেকেই ধারণা করছেন যে এই হেলিকপ্টারটি বহুদিন যাবৎ মেরামতি করা হয়নি, বা আমেরিকান স্যাংশনের কারণে এটাতে সঠিক স্পেয়ার পার্টস ব্যবহার করা হয়নি। আর এটা কিন্তু আমি হাওয়ায় বলছি না। তুর্কিশ ট্রান্সপোর্ট মিনিস্টার আব্দুল কাদির জানিয়েছেন, হয়তো এই হেলিকপ্টারে ট্রান্সপন্ডার ছিল না, অথবা এটা কাজ করা বন্ধ করে দিয়েছিল, যেটা কিনা বায়ুর চাপ, উচ্চতা এসব নির্ধারণ করতে সাহায্য করে। এবার হয়তো আপনি ভাবছেন যে এখানে মারা গিয়েছে ইরানের প্রেসিডেন্ট, এখানে আবার তুরস্ক এলো কোথা থেকে? তো আপনাদেরকে বলে দেই যে ইরান নয়, বরং এই তুরস্কই ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টারটাকে খুঁজে বের করেছিল। এই বিষয়ে ভিডিওতে আগে বলবো। তো এই হেলিকপ্টারের যে প্রবলেম ছিল, সেই তথ্য কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। তেমনি এখানে একটা কনস্পিরেসি থিওরিও আসে যে যেহেতু আমেরিকাই এই হেলিকপ্টারটা তৈরি করেছিল, তাই হতে পারে সিআইএ এর কোনো সিক্রেট এজেন্ট এই হেলিকপ্টারকে সাবোটেজ করেছে, মানে ড্যামেজ করে দিয়েছিল। ইভেন ইন্ডিয়ান এয়ারফোর্স ভেটেরান এম মাথেশ্বরনও এই একই কথা বলেছেন যে বর্তমানে ইসরায়েল গাজার যুদ্ধ এবং ইসরায়েলের সাথে গত মাসে যেভাবে ইরানের একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে ওই হেলিকপ্টার সাবোটেজ করা একেবারেই অসম্ভব নয়। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকা বা ইসরায়েল কেন ইব্রাহিম রাইজিকে টার্গেট করবে? চলুন এবার সেটা দেখে নেই। ইব্রাহিম রাইজি ২০২১ সালে ইরানে ভোটে জিতে তিনি ইরানের প্রেসিডেন্ট হয়েছিলেন। বলা হয় তিনি ছিলেন ইরানের বর্তমান সুপ্রিম লিডার আলী খোমেনির ডান হাত। এর আগের ভিডিওতে আমি যে ইরানের রেভলিউশনের ইতিহাস বলেছিলাম, সেই রেভলিউশনের সময় থেকেই কিন্তু ইব্রাহিম রাইজি ইরানের রাজনীতির সাথে যুক্ত হয়ে আছেন। আর ধীরে ধীরে তিনি তৎকালীন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির
খুব প্রিয় মানুষদের তালিকায় চলে আসেন। তিনি পেশায় ছিলেন একজন আইনজীবী। 2017-তে তিনি প্রেসিডেন্টের ভোটে হেরে যান। তখন আলী খোমেনি ইব্রাহিম রাইজিকে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে নিযুক্ত করেন। এবার ইব্রাহিম রাইজি ভীষণই কনজারভেটিভ ছিলেন। ইসলাম ধর্মের রীতিনীতি তিনি খুব শক্ত হাতে ইরানে প্রয়োগ করেন। বলা হয় 2017 থেকে 2021-এর মধ্যে ইব্রাহিম রাইজি যখন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন তখন তিনি প্রায় 4000 মানুষের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন, যার কারণে আমেরিকা 2019 সালে ইব্রাহিম রাইজির উপরে স্যাংশন লাগিয়েছিল। আর ওয়েস্টার্ন মিডিয়াতেও তার ডাকনাম দেওয়া হয়েছিল দ্য বুচার অফ তেহরান, মানে তেহরানের কসাই। তবে এতে কিন্তু ইব্রাহিম রাইজির পপুলারিটি ইরানের কনজারভেটিভদের মধ্যে অনেক বেড়ে যায়, যার কারণে 2021-এর ভোটে তিনি জিতে যান আর ইরানের প্রেসিডেন্ট নিযুক্ত হন। রাইজির ক্ষমতা আসার পরেই ইরানে যে হিজাব প্রোটেস্ট হচ্ছিল, রাইজি সেই প্রোটেস্টকে খুবই কঠিনভাবে দমন করেন। এতে দেশের ইয়ং জেনারেশন এবং লিবারেল চিন্তাধারার মানুষদের মধ্যে রাইজির বিরুদ্ধে কিছু ক্ষোভ জমা হয়। আর এটাই কারণ যে রাইজি মারা যাবার পর ইরানের কিছু বাড়িতে এমন আতশবাজি ফাটানো হচ্ছিল। তবে ইব্রাহিম রাইজি ফরেন কান্ট্রির রিলেশনের দিকে ইরানের অন্যান্য প্রেসিডেন্টদের থেকে কিন্তু অনেক ভালো ছিলেন। আপনারা অনেকেই জানবেন যে রিসেন্টলি জাস্ট মাত্র কয়েকদিন আগের কথা, ভারত আমেরিকার স্যাংশন উপেক্ষা করে ইরানের সাথে চাবাহার ডিল সাইন করেছে, যাতে ভারত আগামী 10 বছরের জন্য ইরানের চাবাহার পোর্টের কন্ট্রোল নিয়ে নিয়েছে। ইব্রাহিম রাইজির আন্ডারেই কিন্তু ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে আরও বুস্ট এসেছে। এই কারণে রাইজির ক্ষেত্রে বলা হয় ইরানের বর্তমান সুপ্রিম লিডার আলী খোমেনির মৃত্যুর পর ইব্রাহিম রাইজির সুপ্রিম লিডার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি ছিল। গত মাসে যখন ইসরায়েল সিরিয়ায় থাকা ইরানিয়ান কনসুলেটের উপর হামলা করেছিল, তার প্রেক্ষিতে ইব্রাহিম রাইজির নির্দেশেই ইরান ইসরায়েলের উপর পাল্টা হামলা করেছিল। আর ইসরায়েল তখন বলেছিল যে তারা এই হামলার বদলা নেবে, কিন্তু আমেরিকার প্রেসারে তখন ইসরায়েল সেটা করেনি। তাই অনেকের ধারণা যে হয়তো মোসাদি এই হেলিকপ্টার ক্র্যাশের জন্য দায়ী। কারণ ইরানের রেস্কিউ টিম যখন ইব্রাহিম রাইজির হেলিকপ্টারটাকে খুঁজছিল তখন এটাও জানা যায়নি যে রাইজি আদৌ বেঁচে আছেন কিনা, কিন্তু সেই সময় মোসাদ টুইট করে জানায় যে রাইজি মারা গেছেন। তো প্রশ্ন হলো যে মোসাদ কিভাবে এতটা কনফার্ম হলো। এবার রাইজি মারা যাওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন দেশ থেকে ইরানকে শোক বার্তা পাঠানো হচ্ছে, আর ভারতেও একদিনে শোক পালন করা হবে। অথচ আমেরিকা, ইসরায়েল, কানাডা, ব্রিটেন এই দেশগুলো থেকে এখনো পর্যন্ত কোনো শোক বার্তা আসেনি। উল্টে আমেরিকার একজন সেনেট বলেছেন যে রাইসির মৃত্যুতে তিনি খুশি। আর ইসরায়েলের গভর্নমেন্ট টুইট হ্যান্ডেলগুলো থেকে ক্রমাগত রাইজির মৃত্যুকে নিয়ে মক করা হচ্ছে। এবার প্রশ্ন হলো, রাইজির হেলিকপ্টার ক্র্যাশ করার সময় কেন সাথে সাথে তাকে উদ্ধার করা হয়নি? দেখুন, যে জায়গায় এই হেলিকপ্টারটা ক্র্যাশ করেছে এটা একটা পাহাড়ি এলাকা, আর সেদিন এখানের আবহাওয়া খুবই খারাপ ছিল, চারিদিকে ঘন কুয়াশা ছিল, এমনকি 5 মিটার সামনে কি আছে সেটাও পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। ইরান মোট 40টা রেস্কিউ টিম এই এলাকায় পাঠায়, কিন্তু তারা সেই হেলিকপ্টারটাকে খুঁজে পায়নি। আর তখনই সামনে আসে তুর্কি ইব্রাহিম রাইজির উদ্ধার কাজে নিজেদের বেস্ট ড্রোন বাইরাক্তার ড্রোন পাঠিয়েছিল। আর বলা হচ্ছে এই বাইরাক্তার ড্রোন থার্মাল সেন্সিং এর মাধ্যমে ওই হেলিকপ্টারটাকে খুঁজে বের করেছে, আর তারপর সেখানে উদ্ধার দল পৌঁছেছিল। কিন্তু হার্ড ল্যান্ডিং এর কারণে হেলিকপ্টার পুরোটাই ধ্বংস হয়ে গেছিল, আর তাতে সবাই মারা যায়। অনেকেই হয়তো ভাববেন যে ইরানে হয়তো একটা বড়সড় সৈন্য অভ্যুত্থান হতে পারে, আর এর শুরুটা হয়তো ইব্রাহিম রাইজির মৃত্যু দিয়ে হয়েছে। কিন্তু ইরানের সর্বোচ্চ ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ আলী খোমেনি ইরানের কনস্টিটিউশনের আর্টিকেল 131 লাগু করে ইরানের ভাইস প্রেসিডেন্ট মিস্টার মকবেরকে কার্যকরী প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন। আর তিনি এটাও বলেছেন যে 2025-এ ইরানে যে ভোট হওয়ার কথা সেটা আগামী 50 দিনের মধ্যেই করানো হবে। এর সাথে আলী খোমেনি আগামী 5 দিন ইরানের শোক পালনের কথা জানিয়েছেন। এখান থেকে এটা বোঝা যায় যে ইরানের সংবিধান এমনভাবে তৈরি যে সব বড় বড় পোস্টগুলো কিন্তু সুপ্রিম লিডারের নিচেই আছে। তাই সুপ্রিম লিডার যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ এখানে কোনো রকম কু হওয়ার সম্ভাবনা নেই। আর সবশেষে যে প্রশ্নটা আসে যে যদি কোনোভাবে ইরান এটা প্রমাণ করতে পারে যে আমেরিকা বা ইসরায়েল রাইজির মৃত্যুর সাথে জড়িত, তাহলে কি হবে? দেখুন, যদি এটা প্রমাণ হয় তাহলে ইরান সরাসরি এই দুটো দেশের উপর হামলা করবে, আর এখান থেকে ফেরত আসার কোনো রাস্তা থাকবে না, আর ইভেনচুয়ালি থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে। আচ্ছা, আপনার কি মনে হয় ইব্রাহিম রাইজির হেলিকপ্টার কি সত্যি যান্ত্রিক গোলযোগের কারণে ক্র্যাশ করেছে, নাকি এটাকে জেনে বুঝে ক্র্যাশ করানো হয়েছিল? আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না, সাবস্ক্রাইব করছেন না। দেখুন, এটা আমাকে ভীষণ পরিমাণে ইন্সপায়ার করে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, অবশ্যই লাইক করে দিন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হবে পরের ভিডিওতে। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে।